বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। শুধু চিকিৎসা নয়, স্বাস্থ্য সচেতনতা ও সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়াই সুস্থ জীবনের চাবিকাঠি। বিশেষ করে ফুসফুস ও শ্বাসতন্ত্রের নানা সমস্যার ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করা গেলে জটিলতা এড়ানো সম্ভব হয়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বক্ষ ব্যাধি সংক্রান্ত সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া বা ফুসফুসের অন্যান্য রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এখানে রয়েছে বিশেষায়িত বিভাগ। আজকের পর্বে আমরা জানব শ্বাসতন্ত্রের যত্ন ও বিভিন্ন রোগের প্রতিরোধ সম্পর্কে। এছাড়া ধুলোবালি, দূষণ ও বদভ্যাস থেকে ফুসফুসকে সুস্থ রাখার উপায় নিয়েও আলোচনা করব। আমাদের সাথে আজ রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর গৌতম সেন। আমাদের আজকের আলোচনার বিষয় শ্বাসকষ্ট, কারণ, লক্ষণ ও চিকিৎসা। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাইব যে শ্বাসকষ্ট কি কারণে হয়? ধন্যবাদ। আসলে আমাদের বক্ষব্যাধি বিষয়ে আমরা যারা কাজ করছি তাদের কাছে রোগীর একটা বড় একটা সমস্যা নিয়ে আসে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে। শ্বাসকষ্টজনিত সমস্যা মূলত হতে পারে ফুসফুস অথবা হৃদরোগের কারণে। তবে আমরা মূলত ফুসফুসের শ্বাসকষ্টজনিত যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করে থাকি। তো প্রধানত ফুসফুসের যে দুটি শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন, তারা একটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি, আর আরেকটি হচ্ছে সিওপিডি। এছাড়া আরও বিভিন্ন অসুখ আছে যেগুলোতে শ্বাসকষ্ট একটা সিমটম বা লক্ষণ হিসেবে আসতে পারে। তবে মূলত এই দুটি রোগ নিয়েই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে হাজির হন। আচ্ছা, অ্যাজমা কিংবা সিওপিডি হলেই হচ্ছে শ্বাসকষ্ট হবে পেশেন্টের, তাই তো? অন্য কোনো কারণ কি এখানে সম্পৃক্ত আছে? যেমন কারো অ্যাজমা কিংবা সিওপিডি নেই, কিংবা ধুলোবালি কিংবা পরিবেশগত কারণে কারো শ্বাসকষ্ট হতে পারে? মূলত ধুলোবালি বা পরিবেশগত কারণে যে শ্বাসকষ্টগুলো হয়, এগুলো মূলত অ্যাজমা এবং সিওপিডি এই রোগগুলোরই লক্ষণ বা এগুলোর কারণ হিসেবে কাজ করে। এগুলোরই কারণ হিসেবে কাজ করে। অর্থাৎ যার অ্যাজমা এবং সিওপিডি আছে তাদের জন্যই হচ্ছে এই সব থেকে দূরে থাকা উচিত। ডেফিনেটলি তাদের ক্ষেত্রে। আচ্ছা, একটু শ্বাসকষ্টের, ধরুন একজন সুস্থ স্বাভাবিক শিশু থেকে বড় হওয়া পর্যন্ত হঠাৎ করে কেউ একজন দেখলো তার শ্বাসকষ্ট হচ্ছে, তো এটা কি হঠাৎ করেই শুরু হয় নাকি ধীরে ধীরে আসলে হয়, নাকি বংশগত কোনো ব্যাপার থাকতে পারে? ধন্যবাদ। আসলে শ্বাসকষ্ট দুরকম হতে পারে, একটা হচ্ছে অ্যাকুইট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকুইট বলতে আমরা বুঝি যে শ্বাসকষ্টগুলো হঠাৎ করে আসে বা খুব অল্প সময়ের সিমটম নিয়ে হাজির হয়। আর ক্রনিক শ্বাসকষ্টগুলোতে রোগীরা আসলে অনেক দিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভুগতে থাকেন। তো অ্যাকুইট শ্বাসকষ্ট আসলে, যেটা আমি আগে একটু বলেছি, যে এটা আসলে ফুসফুসের কারণে হতে পারে, আবার হৃদরোগের কারণেও হতে পারে। যেমন হৃদরোগের ক্ষেত্রে দেখা যায় যে কারো যদি হার্ট অ্যাটাক জনিত সমস্যা হঠাৎ করে হয়, সে কিন্তু শ্বাসকষ্ট নিয়েই আসতে পারে আমাদের কাছে। আর ফুসফুসের যে রোগগুলো, এগুলো বেসিক্যালি অ্যাকুইট শ্বাসকষ্ট মূলত ধরেন কেউ হয়তো বা অ্যাজমার পেশেন্ট অথবা সিওপিডির পেশেন্ট, এরা কম বেশি শ্বাসকষ্টে হয়তো একটা লম্বা সময় ধরে ভুগছে, বাট আমাদের কাছে হয়তো যখন শ্বাসকষ্টটা অনেক বেড়ে যাচ্ছে, অর্থাৎ একটা অ্যাকুইট ফেজ নিয়ে আমাদের কাছে হাজির হয়। আর যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট, বিশেষত শিশু অবস্থায় যে শ্বাসকষ্টগুলো হয়, দেখা যায় যে অনেক সময় হয়তো বা বাচ্চারা প্রথম এপিসোডে একটা শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে হাজির হয়। বাচ্চাদের ক্ষেত্রে মূলত যেটা কারণ হয় সেটা হচ্ছে অ্যাজমার ফার্স্ট এপিসোড হতে পারে, সেটা যে তার লাইফে প্রথম অ্যাজমা রিলেটেড সমস্যা। এছাড়াও একদম ছোট বাচ্চা যারা আছে, দেখা যায় যে একদম শিশু যারা অনেক কিছু মুখে নেয়, মা বাবার অজান্তেই নেয়, অনেক সময় তাদের ছোটোখাটো জিনিসগুলো, যেটাকে আমরা ফরেন বডি বলি, যেমন একটা পয়সার কয়েন হতে পারে বা অন্য কোনো খাবারের ফলের বিচি হতে পারে, এগুলো অনেক সময় তাদের শ্বাসনালীতে আটকে যেতে পারে, এবং তখন কিন্তু বাচ্চারা এরকম হঠাৎ শ্বাসকষ্ট বা প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, যখন বাচ্চার কথাই বললেন, আমি একটা বিষয় জানতে চাই যে অনেক বাচ্চার ঠান্ডা লেগেও সর্দি লেগে দেখা যায় যে নাক বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে পারছে না, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, কিংবা অনেকেরই হচ্ছে শ্বাসকষ্টই হচ্ছে। আসলে দুইটা যারা গার্ডিয়ান আছে তারা বুঝবেন কিভাবে অভিভাবকরা? আচ্ছা, যে তার শ্বাসকষ্টেরই সমস্যা হচ্ছে না ঠান্ডা সর্দির কারণে সব বন্ধ হয়ে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? যেটা ঠান্ডা বা সর্দির কারণে যদি হয়ে থাকে, তাহলে তো তার একটা সর্দি বা ঠান্ডা একটা সমস্যা সে থাকবেই বাচ্চার, যে নাক বন্ধ হয়ে আছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা সর্দি পড়ছে। আর যদি শ্বাসকষ্টজনিত যেমন অ্যাজমা রিলেটেড কারণ হয়, তাহলে সাধারণত বাচ্চার শ্বাসকষ্টে একটা শব্দ বাইরে থেকে অনেক সময় পাওয়া যায়, অর্থাৎ বুকের ভেতরে একটা শো শো আওয়াজ
বা তার শ্বাসের সাথে একটা বাঁশির মতো শব্দ, এটার সঙ্গে সর্দির কোনো সম্পর্ক নেই? সর্দির কোনো সম্পর্ক নেই। নট সর্দি থাকতেই হবে, কাশি থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার বুকের ভিতরে একটা শব্দ, শ্বাসের একটা টান বাবা মা টের পাচ্ছেন যে তার বুকের ভিতরে একটা বাঁশির মতো আওয়াজ হচ্ছে, বোঝা যাচ্ছে তার একটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই ধরনের শ্বাসকষ্টগুলো সাধারণত অ্যাজমা রোগীদের ক্ষেত্রে হয়। আচ্ছা, এই ধরনের যদি শ্বাসকষ্ট কোনো বাচ্চার হয়, একদম ছোট বাচ্চার, তাহলে আসলে মানে অভিভাবকদের কি করা উচিত? অবশ্যই তাদেরকে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সাধারণত 6 বছর বা তার নিচে যদি হয়ে থাকে তাহলে তারা একজন শিশু বিশেষজ্ঞের কাছেও যেতে পারেন, কারণ শিশু বিশেষজ্ঞরাই বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো তারা ডিল করতে পারেন। আর 6 বছর বা তার উপরে যদি হয় তাহলে তারা একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন। আচ্ছা, আমরা একটু সব বয়সের মানুষের কাছে ফিরে আসতে চাই। কারণগুলো কি শ্বাসকষ্টের? কিংবা আমি যদি সিওপিডির কারণও ধরি, আসলে কারণগুলো মোটা দাগে কি কি? জি, আমরা যদি ভাগ করি, যদি সিওপিডির কথা চিন্তা করি, এটা মূলত এক ধরনের শ্বাসকষ্টের সমস্যা। এটা সাধারণত শুরু হয় 40 বা তার বছরের পর থেকে, এর নিচে সাধারণত কমই পাওয়া যায়। মূল কারণটা যদি বলি, প্রধান কারণ হচ্ছে ধূমপান বা স্মোকিং। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ধূমপান করে আসছেন, দেখা যায় তাদের এই ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যা হয়। আচ্ছা, ধূমপান একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। জি। তারপর হচ্ছে আমরা একটা ফোন এসেছে, আমরা ফোনটি নিয়ে আরো বিষয় আলোচনা করতে চাই। দর্শক কোথেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি যাত্রাবাড়ি থেকে ফোন করেছি, ইমন। জি ভাই, আমার সমস্যা হচ্ছে আমার শুকনো কাশি আছে, সাথে মাঝে মধ্যে শুকনো কাশি হয়, অনেক হয়, শ্বাসকষ্ট হয়, আবার দেখা যায় ব্লাডের থেকে হালকা একটু কফ বের হয়, কিন্তু পুরোপুরি বের হয় না। এটা কি কারণে হয়? আর রাস্তাঘাটে হাঁটতে গেলে একটু হেঁটে যদি আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, ধুলাবালির কারণে কিনা সেটাও আমি জানি না, আমার শ্বাসকষ্ট মানে হাঁটতেও সমস্যা হয়, তখন শ্বাসকষ্টটা বেড়ে যায় আমার। একটু হাঁটলে উনি হাঁপিয়েও যান। আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা? ধন্যবাদ। আপনার বয়স কত হবে এখন? আমার বয়স হচ্ছে 39। আপনার পরিবারে কি কারো বাবার দিকে বা মার দিকে কারো অ্যাজমা রিলেটেড সমস্যা আছে আপনার জানার মতে, হাঁপানি রিলেটেড? না, ওরকম তেমন কিছু নাই। আচ্ছা, ওই সিজনালি হয়, ওদের সিজনালি হয়, রাইট। কিন্তু আমারটা সিজনালি না, কিন্তু আমারটা প্রায় সময় এটা হয়, মানে ঢাকা শহরে ঘোরার কারণে কিনা, আর তাছাড়া নাকি অন্য কোনো কারণে করে কিনা। মানে আমার আরেকটা প্রশ্ন জানার আছে যে আপনার ধূমপানের কোনো অভ্যাস আছে কিনা, এটা আপনার রোগের সাথে সম্পর্কিত? হ্যাঁ, আমি ধূমপান করি প্রায় অনেক দিন থেকেই, প্রায় 15 বছর থেকে ধূমপান করি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যে সমস্যাটা বলেছেন, যে দু একটা ফ্যাক্টর আপনি নিজেও আসলে বলেছেন যে আপনি রাস্তায় হাঁটাচলা করলে বা একটু ধুলাবালির কন্ট্যাক্টে আসলে আপনার সিমটমগুলো একটু বেড়ে যায়। তো সাধারণত যেটা হয়, এবং আপনার ফ্যামিলিতেও একটু হিস্ট্রি আছে, বংশগত শ্বাসকষ্ট বা সিজনাল শ্বাসকষ্টের একটু প্রবলেম আছে। তো এটা আসলে একটা ধারণা দেয় যে আপনারও এই যে একটু হয়তো ধুলাবালি, যেটাকে আমরা বলি কোল্ড অ্যান্ড ডাস্ট অ্যালার্জি, অর্থাৎ ধুলাবালি, ঠান্ডা, এগুলোতে আপনার এক ধরনের একটু অ্যালার্জি প্রবলেম আছে। যে কারণে আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করেন, ধুলাবালির কন্ট্যাক্ট হয়, তখন আপনার একটু সমস্যাগুলো বেড়ে যায়, ঠান্ডাজনিত সমস্যা, একটু শ্বাসকষ্ট হওয়া, এগুলো বেড়ে যায়। এবং একই সাথে ডাস্ট কোল্ড অ্যালার্জির সাথে হাঁপানি বা অ্যাজমার একটা মানে নিবিড় একটা যোগাযোগ আছে। দেখা যায় যে যাদের এই ধরনের অ্যালার্জিজনিত সমস্যা থাকে তাদের একটা বড় অংশেরই অ্যাজমা বা হাঁপানি রোগও থেকে থাকে। আবার আপনার একই সাথে একটু স্মোকিং হ্যাবিটও আছে। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দুইটা রোগ, অর্থাৎ অ্যাজমা এবং সিওপিডি, অনেকের ক্ষেত্রে একটা ওভারল্যাপ থাকে, যাদের দুই ধরনের ফ্যাক্টরি কাজ করে। কাজেই আপনার অবশ্যই রোগটা কনফার্ম করতে গেলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তবে আপাতত আপনি যতটুকু বলেছেন তাতে সম্ভাবনা হচ্ছে আপনার অ্যাজমা বা হাঁপানিজনিত সমস্যা আছে, এবং সেটা হয়তো বা কিছুটা সিওপিডির সাথে মিক্সড অবস্থায় আছে। কাজে আপনাকে যদি ভালো থাকতে হয়, সেক্ষেত্রে আসলে কিছু নিয়মকানুনের মধ্যে থাকাটা জরুরি। যেমন আপনি যখন বাইরে বের হচ্ছেন তখন একটা মাস্ক ইউজ করবেন, কারণ ঢাকায় এখন আসলে এয়ার পলিউশন অনেক বেড়ে গেছে। সো আপনি মাস্ক ব্যবহার করবেন যাতে রাস্তার ধুলোবালিগুলো আপনার মধ্যে না যায়। আবার একই সাথে হচ্ছে আপনাকে স্মোকটাও অ্যাভয়েড করতে হবে, কারণ ধূমপানের যে ধোঁয়া, সেটাও আপনার কিন্তু এই শ্বাসকষ্টের পিছনে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। শুকনো কাশি হয় না, তাহলে শুকনো কাশিটাও কি এই কারণে হয়? শুকনো কাশিটাও আসলে এই সিমটমগুলোর কারণেই হয়, মানে এই ফ্যাক্টরগুলোর কারণেই হয়। যাদের এই ধরনের অ্যালার্জি প্রবলেম থাকে তাদের মূল কমপ্লেন্টেই থাকে একটা ড্রাই কাফ, যে সবসময় হালকা একটু কাশি থাকছে, তার খুব কম কফ বের হচ্ছে বাট কাশি হচ্ছে। এই কফটা কি মানে অ্যাজমা কিংবা সিওপিডি সমস্যার কারণেই হচ্ছে, অর্থাৎ যারা মানে ধূমপান করছে?
জি, এটা আসলে ওই সমস্যার কারণেই হচ্ছে। এবং আমি দেখি যে যারা আমার পারিপার্শ্বিকতায় যারা ধূমপান বেশি করেন তাদেরই দেখি যে কফ কিংবা এই খুসখুস কাশির সমস্যা। জি, এটা কি কারণেই হয়? স্মোকার্স কাফ বলে একটা আসলে কথাই আছে। আরেকটা সমস্যা, যারা দীর্ঘদিন ধূমপান করেন তাদের আসলে এক ধরনের কাশি তৈরি হয়, যে কাশটা সবসময় আপনি যেটা বলেছেন যে কম বেশি সবসময় কিছু না কিছু কাশি আসে, মাঝে মধ্যে হয়তো একটু কফ বেরোচ্ছে বাট কাশিটা থাকছে। এটা আসলে স্মোকিং থেকেই তৈরি হয় আস্তে আস্তে। আচ্ছা, তাহলে ওনার প্রাথমিকভাবে এখন আপনি যেটা বললেন মাস্ক পরা কিংবা ধূমপান কমানো, এগুলো করতে হবে, পাশাপাশি অবশ্যই চিকিৎসার ব্যবস্থাকেও নিতে হবে। হয়তো তাকে কোনো একটা ইনহেলার ইউজ করতে হতে পারে এবং আরো দুই একটা একদম সুনির্দিষ্ট রোগটা জানার জন্য আসলে। জি জি জি, আমরা আরো কথা বলবো। আমরা তো কারণ নিয়ে আলোচনা করছিলাম, আরো কারণ নিয়ে আলোচনা করব, লক্ষণ তো আছেই, চিকিৎসা নিয়েও আলোচনা করবো। একটি বিরতিতে আমাদের যেতে হবে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরের নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছে রিদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় শ্বাসকষ্ট, কারণ, লক্ষণ ও চিকিৎসা। আমাদের সাথে আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার গৌতম সেন। আমরা কারণগুলো নিয়ে আলোচনা করছিলেন, তার মধ্যে আপনি অন্যতম কারণ বলছিলেন ধূমপান। আর কি কি কারণ শ্বাসকষ্টের জন্য দায়ী? ধন্যবাদ। আমরা যদি আগে একটু সিওপিডি নিয়ে কথা বলি, সিওপিডির মূল রিস্ক ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে ধূমপান, অর্থাৎ স্মোকিংটাই মূল কারণ। এছাড়া এর কাছে বাইরে কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে আমাদের যে ধুলাবালি অর্থাৎ এনভায়রনমেন্টাল যে পলিউশন, এয়ার পলিউশন, সেটা। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষত আমাদের গ্রামের দিকে যারা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি ইউজ করেন রান্নার জন্য অথবা লাকড়ি চুলায় দীর্ঘদিন রান্না করেন, তাদেরও কিন্তু সিওপিডির সমস্যাটা হয়। সিওপিডিতে যেটা হয়, রোগীর মূল লক্ষণটা থাকে হলো শ্বাসকষ্ট, এবং রোগীর এক ধরনের কমপ্লেন করে যে তার হচ্ছে এটা একটা মানে এক্সারশনাল, অর্থাৎ সে পরিশ্রম করলে নর্মালি রেস্টে অত তার সমস্যা হয় না, বাট যখনই সে একটু পরিশ্রম করে কাজ করে সেই সময় দেখা যায় যে তার একটু শ্বাসের কষ্ট হচ্ছে। এর পাশাপাশি হয়তো একটু হালকা কাশি কফ থাকতে পারে, কিন্তু মূল সমস্যাটাই থাকে তার শ্বাসকষ্ট। এবং এই শ্বাসকষ্টতে আসলে কোনো ভেরিয়েশন থাকে না, অর্থাৎ সারা বছরই তার কম বেশি প্রতিদিনই এই শ্বাসকষ্ট আছে। তো সিওপিডির ক্ষেত্রে আমরা বেসিক্যালি হচ্ছে রোগীর লক্ষণটাও শুনি এবং তার অন্যান্য ফ্যাক্টরগুলো যাচাই করে তাকে কিছু প্রিভেন্টিভ ট্রিটমেন্টের কথা বলি। আচ্ছা, আমি যদি কারণগুলোর কথা বলি, কারণগুলোর ক্ষেত্রে তাহলে কেউ ধূমপান আর ধোঁয়া মানে পরিবেশ সংশ্লিষ্ট জি যেসব আমরা মানে শ্বাসের সাথে গ্রহণ করি, কিছু পরিবেশ থেকে আসছে, কিছু হচ্ছে আমরা নিজেরাই করছি, অর্থাৎ ধূমপানের মাধ্যমে আমরা নিজেরাও তৈরি করছি আর কি। এটা কি বংশগত কোনো ইস্যু থাকতে পারে? সিওপিডির ক্ষেত্রে বংশগত ভূমিকাটা খুব কম, কিন্তু অ্যাজমাতে মূল একটা বড় ফ্যাক্টরই হচ্ছে আপনার বংশগত। আচ্ছা, অ্যাজমার সিওপিডির পার্থক্যটা যদি একটু বলতেন। এটা একটা ভালো প্রশ্ন আসলে, কারণ দুই ক্ষেত্রেই রোগী আসলে শ্বাসকষ্ট নিয়ে আসে আমাদের কাছে, তার একই লক্ষণ, একই ধরনের লক্ষণ, কাছাকাছি লক্ষণ, হ্যাঁ, কিন্তু তার মধ্যেও কিছু আসলে তফাৎ আছে। যেমন অ্যাজমার ক্ষেত্রে দেখা যায় একটা জেনেটিক প্রিডিসপোজিশন, অর্থাৎ হচ্ছে তার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার ফ্যামিলিতে হয়তো বাবার দিকে বা মার দিকে কারো না কারো দেখা যায় যে অ্যাজমার একটা হিস্ট্রি পাওয়া যায়। এর পাশাপাশি অ্যাজমার সিমটমগুলো সাধারণত একটু কম বয়সেই শুরু হয়, অর্থাৎ অনেক ছোটোবেলা থেকে যারা শ্বাসকষ্ট, যদিও অ্যাজমা যে কোনো বয়সেই শুরু হতে পারে, বাট মূলত একটু অল্প বয়স থেকেই সাধারণত অ্যাজমার সিমটমগুলো দেখা দেয়। অন্যদিকে সিওপিডির ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত লক্ষণগুলো পাই 40 বা তদূর্ধ্ব ব্যক্তিকে, অর্থাৎ একজন মানুষ যখন অনেক দিন ধরে ধূমপান করতে থাকেন তখন আস্তে আস্তে তার সিওপিডির লক্ষণগুলো আসে। অ্যাজমার ক্ষেত্রে তার শ্বাসকষ্ট হলেও এটা একটা সিজনাল ভেরিয়েশন থাকে, অর্থাৎ দেখা যায় যে শীতের শুরুর দিকে বা শেষ দিকে তার সিমটমগুলো বেড়ে যায়, বছরের বাকি সময়গুলোতে সে মোটামুটি ভালো থাকে, অত বেশি সমস্যা হয় না। আচ্ছা, কিছু কিছু জিনিস যেমন ধুলাবালিতে তার সিমটমগুলো অ্যাগ্রাভেট করে, দেখা যায় কিছু অ্যালার্জি রিলেটেড প্রবলেম থাকে অনেকের। এটা তো সিওপিডি কিংবা অ্যাজমা দুটো পেশেন্ট মানে দুটো রোগের ক্ষেত্রেই তো হতে পারে। ধুলাবালি হচ্ছে দূর ক্ষেত্রেই থাকতে পারে, অ্যাজমাতেও বাড়াতে পারে, সিওপিডিতেও বাড়াতে পারে, কিন্তু যেটা হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে আপনার সিমটমগুলো সাধারণত হয় সিজনাল, অর্থাৎ তার শীতের দিনগুলো শীতকাল আসলে বেড়ে যাচ্ছে, বাকি সময় সে ভালো থাকছে। আচ্ছা, এটা একটা ব্যাপার হিসেবে কাজ করে। আর সিওপিডিতে কিন্তু আপনার এটা সবসময় সারা বছরই থাকবে, তার এখানে সারা বছরই সিজনের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সারা বছরই তার কম বেশি শ্বাসকষ্ট থাকবে, কখনো হয়তো একটু সে ভালো থাকছে, কখনো একটু বেড়ে যাচ্ছে, বাট একদম ফ্রি থাকবে না সে কখনোই, যে আমি একদম ভালো আছি সিমটম নাই, এরকম হবে না। দুই ক্ষেত্রে কি ইনহেলার ব্যবহার করতে আপনারা পরামর্শ দেন কিনা? হ্যাঁ, দুই ক্ষেত্রেই আসলে ইনহেলারটাই প্রাইমারি বা মূল ট্রিটমেন্ট, কারণ ইনহেলারে আসলে একটা মেডিসিন থাকে যেটা সরাসরি লাংস থেকে কাজ করছে, তার শ্বাসকষ্ট রিলিভ করছে। সো দুই ক্ষেত্রে ইনহেলার লাগে, বাট দুই ক্ষেত্রে ইনহেলারের যে কম্পোজিশন তার মধ্যে কিছুটা তফাৎ আছে, যেটা আমরা আসলে নির্ধারণ করি যে কার ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে, মানে অ্যাজমার পেশেন্টদের ক্ষেত্রে কোনটা আর সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে কোনটা। রাইট। আমরা চিকিৎসার বিষয়ে একদম একটু আসতে চাই। চিকিৎসা আসলে কোনো ব্যক্তি যদি শ্বাসকষ্ট নিয়ে যান তখন আপনারা আসলে প্রাথমিকভাবে কিভাবে শুরু করেন ট্রিটমেন্টটা? আমাদের আসলে যে কোনো রোগ নির্ণয়ের জন্য হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, তার ধরনটা কীরকম, তার ফ্যামিলি হিস্ট্রি আছে কি না। সো প্রথমে আমরা তার আসলে হিস্ট্রিটা নিয়েই একটা ডায়াগনোসিসে পৌঁছানোর চিন্তা করি, পাশাপাশি অবশ্যই তার ফিজিক্যালি এক্সামিনেশন করতে হয়, তার
শারীরিক পরীক্ষা নিরীক্ষা আমরা করি এবং সবশেষে হচ্ছে রোগটা নির্ণয় করার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। এর মধ্যে কমনলি এক্সরে তো ডেফিনেটলি আমাদের লাগে। আর এছাড়া একটা পরীক্ষা আছে স্পাইরোমেট্রি বলে, এটা হচ্ছে আপনার রোগীর একটা মেশিনে ফু দিয়ে আমরা নির্ধারণ করি তার আসলে শ্বাসকষ্টটা কীরকম, ফুসফুস কীরকম কাজ করছে সেভাবে। তো এই তিনটা জিনিসের কম্বিনেশন করে আসলে আমাদের একটা রোগকে নিশ্চিত করতে হয় এটা কি অ্যাজমা নিয়ে এসেছে নাকি সিওপিডি নিয়ে আসছে। আচ্ছা, সিওপিডিতে আসলে বিশেষ কোন কারণগুলো দেখে আপনারা শনাক্ত করেন যে তার সিওপিডি? হ্যাঁ, যেটা আগে একটু বলেছি আমি, সাধারণত রোগীটা 40 বা তদূর্ধ্ব বয়সের হয়ে থাকে, তার বেশিরভাগ ক্ষেত্রেই তার একটা স্মোকিং হিস্ট্রি থাকে কম বেশি, এবং রোগী এই ধরনের কমপ্লেনটা আসলে নিয়ে আসে যে আমার লাস্ট 1 বছর বা 2 বছর ধরে একটা শ্বাসকষ্টের সমস্যা, এর আগে ছিল না। সাধারণত সিওপিডির হিস্ট্রিগুলো একটু কম্পারেটিভলি কমই হয়, হয়তো 2 বছর 3 বছর 4 বছর, এর আগে সে ভালো ছিল। তো লাস্ট 3-4 বছর ধরে আমার এরকম শ্বাসকষ্ট এবং এটা সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে। আমি এখন আগে অনেক পরিশ্রম করতে পারতাম, কাজ করতে পারতাম, এখন দেখা যায় অল্প হাঁটলেই আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠলেই আমি হাঁপিয়ে যাচ্ছি। তো তখন আমরা এই লক্ষণগুলো যদি সে রোগীর থাকে তাহলে তখন আমরা সিওপিডির চিন্তাটা আমরা করি। আচ্ছা, আর অ্যাজমা রোগীদের ক্ষেত্রে যেটা হয় যে রোগী বলে যে না আমার ছোটবেলা থেকেই অল্প সবসময় একটা ঠান্ডার সমস্যা থাকতোই, দেখা যেত শীতের দিনগুলোতে বেড়ে যাচ্ছে। শীতের দিনগুলোতে বেড়ে যায় কেন? এটা কি আবহাওয়ার কারণে? ওয়েদারের সাথে একটা ডেফিনেট একটা কানেকশন আছে, সিজনাল ভ্যারিয়েশন থাকে এই বিষয়গুলোর। আচ্ছা, একেবারে যদি কেউ কিওর করতে চায়, কারো যদি শ্বাসকষ্ট থাকে কিংবা সিওপিডি থাকে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি লং টার্মে নিতে হয় নাকি এটা সারা জীবনই থাকে ইনহেলার কিংবা একটা কন্ট্রোলে রাখতে হয়? এটা একটা ভালো প্রশ্ন, কারণ রোগীরাও আসলে আমাদের কাছে এটা জানতে চায় যে আমি কি ভালো হয়ে যাব কিনা। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই দুটো অসুখই আসলে কোনোটাই ফুললি কিওরেবল না। কিওরেবল আমরা সেটাই বলি যেটা আমি ট্রিটমেন্ট দিয়েছি, আমি ভালো হয়েছি এবং এটা থেকে আমি মুক্ত হয়ে গেলাম, এখানে আর কখনো এটা হবে না বা হচ্ছে না। বাট অ্যাজমার ক্ষেত্রে যেটা বলেছি, এটা যেহেতু একটু জেনেটিক এবং অ্যালার্জি রিলেটেড, সো অ্যালার্জি রিলেটেড প্রবলেমগুলো সাধারণত কন্ট্রোলেবল, অর্থাৎ আপনি যদি কিছু নিয়মকানুন মেনে চলেন, কিছু ট্রিটমেন্ট আন্ডারে থাকেন, তাহলে আপনি সিমটম ফ্রি থাকবেন, আপনার সমস্যা ভালো থাকবে। বাট এর মানে এই না যে আপনার ডিজিজটা ভালো হয়ে গেছে। আর সিওপিডির ক্ষেত্রে যেটা হয় যে একটা পেশেন্ট যখন সিওপিডি অলরেডি তার ডেভেলপ হয়ে যায়, তখন আসলে এটা ফুললি কিওর হয় না। বাট আমরা যদি ট্রিটমেন্ট না করি, এটা আরও দ্রুত প্রোগ্রেস করবে, রোগীর লাইফ স্প্যান কমে যাবে। বাট সে যদি ডায়াগনোসিস হওয়ার পরে স্মোকিংটা ছেড়ে দেয়, ট্রিটমেন্টের আন্ডারে থাকে, তাহলে দেখা যায় যে সে কম্পারেটিভলি অনেক ভালো থাকে, তার লাইফটা অনেক প্রলং হয়। জি, একজন দর্শক রয়েছে ফোনে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, কোত্থেকে বলছেন? পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছিলাম। জি, আমি বাইক চালাই, তো বাইক চালানোর কারণে আমার গিয়ে প্রচন্ড ধুলাবালি আসে আর কি, সেজন্য শ্বাসকষ্ট হয়, প্রবলেম হয় আর কি ধুলাবালির জন্য। এটা থেকে পরিত্রাণের উপায়টা কি? আর আমি মোটামুটি ভালোই স্মোক করি, আমি এটার জন্য কি কোনো প্রবলেম হচ্ছে কিনা? আমার অলওয়েজ শ্বাসকষ্ট, ঠান্ডা এগুলো লেগেই থাকে। আচ্ছা, উনি কিন্তু বাইক চালান। জি, আপনি কি সব বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি শুনতে পেরেছি ওনার কথা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আপনার এখন বয়সটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনার বয়স এখন কত চলছে? আমার বয়স 33। 33। আপনার পরিবারে অর্থাৎ বাবা বা মায়ের দিকে কারো কি অ্যাজমা বা হাঁপানির কারো সমস্যা আছে? না। আপনার কি আদার কোনো অ্যালার্জি রিলেটেড সমস্যা আছে? কোনো খাবারে অ্যালার্জি হয় বা অন্য কিছু, স্কিনে বা কোনো চর্মরোগ আছে এরকম কিছু? না না না, কম্পারেটিভ নেই। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনি যেটা হয় যে আপনার যে সিমটমগুলো, এটাও আসলে এক ধরনের ডেফিনেটলি আপনি যেহেতু বাইক চালান, বাতাস, ধুলাবালি এগুলোতে আপনার সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, যেটা আপনি নিজে লক্ষ্য করেছেন। সারা বছরই লেগে থাকে এবং সারা বছরই থাকছে এটা। তো এবং পাশাপাশি আপনি একজন স্মোকার। তবে আপনার বয়সটা যেহেতু কম্পারেটিভলি কম, আমরা আসলে এটা যতটুকু আপনার সমস্যা, এটা অ্যাজমা বা হাঁপানিজনিত সমস্যা হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি, কারণ আপনার ধুলাবালিতে, ঠান্ডা এগুলো বেড়ে যাচ্ছে আপনার সমস্যা। তো এক্ষেত্রে যেটা হয় যে আপনার আমি একটু আগে একজন প্রশ্ন করেছেন আমাকে, আসলে একই কথা আপনাকে আমার বলতে হবে যে আপনি যেহেতু বাইক চালান, ডেফিনেটলি চেষ্টা করবেন যে অন্তত বাতাসটা যাতে সরাসরি আপনার কান বা নাক দিয়ে সরাসরি না যায়, অর্থাৎ সেভাবে একটু প্রোটেক্টিভ ব্যবস্থা নেওয়ার জন্য। এবং পাশাপাশি অবশ্যই আপনাকে একটু মাস্ক পরা এবং ধূমপান পরিহার করা, সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনার সিমটমগুলো অনেক কমে যাবে। এর পাশাপাশি হয়তো আপনাকে 2-1টা ইনহেলার বা অন্যান্য ওষুধপত্র নিতে হবে, যাতে আপনি আরও ভালো থাকেন বা সেভাবে চলতে পারেন। তবে আপনার সমস্যাটা অ্যাজমা বা হাঁপানি বা কোল্ড অ্যালার্জির সাথে রিলেটেড। জি, নিশ্চয়ই উনি উপকৃত হয়েছেন। আমাদের সময় খুবই কম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি ডিবিসি নিউজের